আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজ পঞ্চম অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের রসায়নের মৌলের ধারণার যে চ্যাপ্টারটা, সেটা তোমাদের 4টা কিউটি কোশ্চেন দিয়েছিলাম। আজকে বাকি 6টা কিউটি কোশ্চেন দিব, অর্থাৎ 5 নাম্বার থেকে বাকি 6টা কিউটি কোশ্চেন আসলে দিব। তবে কোশ্চেনটা তুলে নাও 1 নাম্বার, যে 5 নাম্বার যে কিউটি কোশ্চেনটা দিয়েছি। এখানে খেয়াল করো, 31.75 মিলিলিটার 0.75 মোলার 2 গ্রাম এক্স গ্যাস। এক্স কোনটা সেটা জানি না, এক্স একটা গ্যাস নেওয়া হয়েছে এখানে। আর 100 মিলিলিটার সেমি মোলার দ্রবণ, তোমাদের বলেছিলাম মোলার দ্রবণ হলে ঘনমাত্রা হয় 0.5, সেমি মোলার হলে পয়েন্ট, মোলার দ্রবণ হলে ঘনমাত্রা হলো 1, সেমি মোলার হলে 0.5, ডিসি মোলার হলে 0.1। তাহলে এখানে সেমি মোলার দ্রবণ মানে এখানে ঘনমাত্রা কত, 0.5 মোলার। পাত্র 2 এ আরো 100 মিলিলিটার পানি যোগ করলে ঘনমাত্রা কত হবে? এই পাত্রে আরো যদি 100 মিলিলিটার পানি যোগ করি, তাহলে ডাব্লু এর কোনো পরিবর্তন হবে না। আগেও যে ডাব্লু আছে এখনো সে ডাব্লু থাকবে, শুধু ঘনমাত্রা কত হবে। তার মানে ঘনমাত্রা বের করার সূত্রটা কি? এস ইকুয়াল টু ডাব্লু ইন্টু 1000 ডিভাইড বাই এম ইন্টু বি। এখন এই যে এস বের করবে, কিন্তু ডাব্লুটা তো দেয়া নেই, এই জন্য উদ্দীপক থেকে আগে সেমিমোলার দ্রবণ মানে 0.5 ঘনমাত্রা ধরে আগে ডাব্লুটা বের করবে, সেই ডাব্লু দিয়ে আর একবার ঘনমাত্রা বের করবে। তখন পানির পরিমাণ কত, আগে ছিল 100, আরো 100 যোগ করেছে 200 মিলিলিটার ধরে আর একবার ঘনমাত্রা বের করবে। পাত্র 1 এ এক যৌগটি সোডিয়াম কার্বনেট নাকি ম্যাগনেসিয়াম কার্বনেট? এই পাত্রে সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। এখানে দেখো ঘনমাত্রা দেয়া আছে, এখানে একইভাবে আমরা ঘনমাত্রার সূত্র দিয়ে আমরা এম বের করবো। আণবিক ভর, একটা যৌগ কোন যৌগ সেটা বোঝা যায় আণবিক ভর দিয়ে। তাই এখানে 1 নম্বর পাত্রে ঘনমাত্রা যেটা দেয়া আছে এই ঘনমাত্রার সূত্র দিয়ে আণবিক ভর বের করবে এম। বের করার পরে এখানে বলেছে সোডিয়াম কার্বনেট না ম্যাগনেসিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করবে, ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করবে। তারপরে দেখবে কোন আণবিক ভরটার সাথে এইটার আণবিক ভরটা মিলে যায় সেটা হবে। তাহলে খেয়াল করো, কোশ্চেনটা নিশ্চিত তুলে নিয়েছো। এখন আসি 1 নাম্বার যে কোশ্চেনটা বলেছি। তাহলে ঘনমাত্রা বের করার জন্য আমাদের ডাব্লু দরকার, উদ্দীপক থেকে ডাব্লু বের করে নিবে। তাহলে এস ইকুয়াল টু ডাব্লু ইন্টু 1000 ডিভাইড বাই এম ইন্টু ভি। ডাব্লু যদি বের করো এস এম ভি ডিভাইড বাই 1000, এস এম ভি ডিভাইড বাই 1000। এস হলো ঘনমাত্রা, দ্বিতীয় পাত্রে ঘনমাত্রা দেওয়া আছে দেখো 0.5। এম হলো আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করে দেখো 106 হবে। এগুলো তোমাদের বলেছিলাম, পাশে বের করে দেখাই দিতে হবে। এখানে তো অত কিছু দেখানোর সময় থাকে না, এই জন্য আমি এটা একবারে লিখেছি 106। তোমরা সোডিয়াম কার্বনেট বের করে দেখো 106 হবে। ইন্টু বি আয়তন, আয়তনটা আছে 100 মিলিলিটার ডিভাইড বাই 1000। তার মানে উদ্দীপকে যে সেমিমোলার দ্রবণ বলেছে, এখানে 0.5 কিন্তু সেমিমোলার দ্রবণের কারণে। তার মানে উদ্দীপকের ডাব্লু কত, 5.3 গ্রাম। এখন যদি আমরা, এখন বলেছে 100 মিলিলিটার পানি আরো যদি যোগ করি ঘনমাত্রা কত হবে? তার মানে ডাব্লু তো 5.3 গ্রামই থাকবে, এই 5.3 গ্রাম ধরে আরেকবার ঘনমাত্রা বের করবে। ডাব্লু ইন্টু 1000 ডিভাইড বাই এম ইন্টু বি। ডাব্লু হবে 5.3 যেটা উদ্দীপকে ছিল। এম আণবিক ভর, আণবিক ভর তো একই থাকবে কারণ ওই যৌগটাই তো নিয়েছে 106। শুধুমাত্র আয়তনটা পরিবর্তন, আগে আয়তন ছিল 100 মিলিলিটার, এখন আয়তন হবে কত, 200 মিলিলিটার, যেহেতু আয়তন বেড়ে গেছে। তাহলে ডাব্লু হলো 5.3 যেটা বের করে নিয়েছে 1000, এম আণবিক ভর 106, শুধু আয়তন 100 মিলিলিটার বেড়ে গেছে মানে 200। তার মানে ঘনমাত্রা কত হলো, 0.25 মোলার। এই হলো এক সিস্টেমের অঙ্ক। এটা করা যায়, অন্যভাবে করা যায়। তুমি যদি এটা হিসাব করো, এখানে এম এর কোনো পরিবর্তন, ভি এর, এম এর পরিবর্তন হচ্ছে না, ভি এর পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানে শুধুমাত্র এস আর ভি এর পরিবর্তন, এস আর ভি এর পরিবর্তন। সেই জন্য আমরা এই সূত্র দিয়েও করতে পারি এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এস টু ভি টু। এটা বিকল্প পদ্ধতি, ইচ্ছে করলে এটাতেও করতে পারো এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এস টু ভি টু। এস ওয়ান মানে আগের ঘনমাত্রা যেটা ছিল 0.5, ভি ওয়ান মানে আগের আয়তন ছিল কত, 100 মিলিলিটার। এস টু পরের ঘনমাত্রা বের করবে, ভি টুটা কি, পরে আয়তন কত হবে, 100 যোগ 100 সমান 200। এখান থেকে একবার এস টু বের করতে পারো এই সূত্র দিয়ে, অথবা এখানে যেভাবে দেখালাম এভাবে করতে পারো। পরের কোশ্চেনটা, কোন ধরনের দ্রব্য আছে তার আমাকে কি করতে হবে, আণবিক ভর আগে বের করে নিতে হবে। এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এম ইন্টু ভি। এখান থেকে আমাকে এম বের করে যদি, তাহলে হবে কি এস ইন্টু ভি ডিভাইড বাই ডাব্লিউ ইন্টু 1000, আর গুণ করে এটা পাবে। এরপরে বসাও, এখানে যদি এম বের করো তাহলে এস ইন্টু ভি ডিভাইড বাই ডাব্লিউ ইন্টু 1000। তাহলে এস, এম বের করতে গেলে তোমার কি হবে, আচ্ছা ডাব্লু ইন্টু 1000 ডিভাইড বাই এটা। তাহলে এখানে ডাব্লু দেওয়া আছে কোশ্চেনে 2 গ্রাম ইন্টু 1000 ডিভাইড বাই ঘনমাত্রা দেওয়া আছে 0.75 প্রথম পাত্রে, আর আয়তন দেওয়া আছে কত, 31.75। তাহলে যদি ভাগ করে দাও পাবে হবে 83.99। এত 83.99 কে আসানো মানে আমরা 84 লিখতে পারি, 84। তার মানে প্রথম পাত্রে যে পদার্থটা নিয়েছে সেটা আণবিক ভর কত, 84। এখন বলেছে এইটা সোডিয়াম কার্বনেট নাকি ম্যাগনেসিয়াম কার্বনেট, তাই জন্য আমরা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করি। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, সোডিয়ামের পারমাণবিক ভর 23 গুণন, আর দুইটা সোডিয়ামের কারণে 2 গুণাকার আছে, প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন 16 গুণন 3 সমান 106।
ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করতেছি। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হলো 24 যোগ কার্বনের পারমাণবিক ভর 12 যোগ অক্সিজেনের হলো 16, কিন্তু অক্সিজেন 3টা আছে, গুণন 3 সমান 84। তাহলে মিলল কোনটা? সোডিয়াম কার্বনেট হলো 106, ম্যাগনেসিয়াম কার্বনেট হলো 84। যেহেতু ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর আর 1 নম্বর যৌগের পাত্রটার আণবিক ভর সমান, তাই উদ্দীপকের এই যৌগটি কি হবে? ম্যাগনেসিয়াম কার্বনেট। ওকে, 6 নম্বর কিউটিভ কোশ্চেনটা তুলে নাও। 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড ও 50 গ্রাম কুইকলাইম। তোমাদের বলেছিলাম কুইকলাইম মানে কি? কুইকলাইম হলো চুন বা ক্যালসিয়াম অক্সাইড, আর স্লাকোট লাইম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানি। তাহলে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড ও 50 গ্রাম কুইকলাইম সম্পূর্ণরূপে বিক্রিয়া করে একটি গ্যাস উৎপন্ন করে। আমরা বলেছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম লবণের সাথে যদি ক্ষার যোগ করে, কুইকলাইম তো ক্যালসিয়াম অক্সাইড মানে একটা ক্ষার, তাহলে অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া কি হবে? লবণ, পানি আর অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। লবণ, পানি এবং অ্যামোনিয়া গ্যাস। তাই এখানে বলেছি একটা গ্যাস উৎপন্ন, আসলে গ্যাসটা কি? অ্যামোনিয়া গ্যাস। উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন লবণের শতকরা সংযুতি বিক্রিয়া নির্ণয় করে। এখানে যে লবণ উৎপন্ন হবে সেটা শতকরা সংযুতি বের করবো। তোমাদের বলেছিলাম শতকরা সংযুতি আগে লেকচারটা দ্বারা দেখেছো। শতকরা সংযুতি বের করতে পারি দুই ভাবে, ঐকিক নিয়মও করতে পারি অথবা আমরা সূত্র দিয়ে করতে পারি, যেটা Na ডিভাইড বাই m ইন্টু 100%। এরপরে যেটা বলেছে উদ্দীপকের গ্যাসটি সম্পূর্ণরূপে 1 লিটার পানিতে দ্রবীভূত করলে দ্রবণের মোলারিটি নির্ণয় সম্ভব কিনা। মোলারিটি মানে তো ঘনমাত্রা বের করা। ঘনমাত্রা বের করতে গেলে সূত্রটা কি? W ইন্টু 1000 ডিভাইড বাই m ইন্টু v। তাহলে W তাই এখানে দেয়া নাই, যে এখানে যে গ্যাস উৎপন্ন হয় মানে কতখানি গ্যাস উৎপন্ন হবে সেটা দেয়া নেই, বাকি সবই দেয়া আছে। তাহলে আমাকে এই বিক্রিয়া থেকে বের করে নিতে হবে কতটুকু গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসের মোলারিটি নির্ণয় করতে হবে। আর সম্ভব কিনা, সম্ভব না হলে তো অঙ্কই হয় না, অবশ্যই সম্ভব। তাহলে কোশ্চেনটা তুলে নিয়েছো। এখন আসি 1 নম্বর। বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড হলো কুইকলাইম আর অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ বিক্রিয়া করলে বলেছিলাম তোমাদের অ্যামোনিয়া গ্যাস, ক্যালসিয়াম ক্লোরাইড, লবণ, পানি আর অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস আর পানি। এরপরে এখানে লবণটা কি হলো? ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা রেড মার্ক করে দিয়েছি। তাহলে আমার উৎপন্ন লবণটা কি? ক্যালসিয়াম ক্লোরাইড। এটা শতকরা সংযুতি বের করার জন্য কি করতে হবে? আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর বের করার জন্য ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 যোগ ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5 গুণন 2 সমান 111। হ্যাঁ, এখন যদি বলো এরকম যে এখানে কেন সমতা করিনি, আসলে আমার লবণটা দরকার, এই জন্য সমতা না করলেও হচ্ছে। কিন্তু আমি যদি বলতাম যে বিক্রিয়ায় কি পরিমাণ লবণ উৎপন্ন হবে, তাহলে অবশ্যই সমতা করতে হবে। অর্থাৎ বিক্রিয়া থেকে কোনো পরিমাণ হিসাব করার সময় অবশ্যই সমতা করে নিতে হবে। এখন ক্যালসিয়ামের সংযুতি সূত্রটা কি? Na ডিভাইড বাই m ইন্টু 100%। এর মানে পরমাণু সংখ্যা। ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটার ভিতরে ক্যালসিয়ামের পরমাণু কয়টা? একটা। আর এ হলো পারমাণবিক ভর, ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40 ডিভাইড বাই m। এমটা কি? আণবিক ভর, এটা আণবিক ভর কত? 111। তাহলে বসাও। n হলো পরমাণুর সংখ্যা, ক্যালসিয়াম ও ক্লোরাইডে ক্যালসিয়ামের পরমাণু একটা গুণন ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 আর যৌগটার আণবিক ভর 111 পার্সেন্টেজ করলে এটা। ক্লোরিনের শতকরা সংখ্যা যখন বের করবো, সূত্র Na বাই m ইন্টু 100%। n হলো পরমাণুর সংখ্যা, ক্যালসিয়াম ক্লোরাইডের ভিতরে ক্লোরিন কয়টা আছে? দুইটা। তার মানে n এর জায়গা হবে কত? 2। আর এগুলো কিন্তু পাশে লিখে দিবে, n ইকুয়াল টু এত, a ইকুয়াল টু পাবে। এ হলো পারমাণবিক ভর, ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। m হলো আণবিক ভর, যৌগটার আণবিক ভর কত? 111। তাহলে বসাল এটা। এই হলো লবণটা শতকরা সংযুতি, তার মানে ক্যালসিয়াম এত পার্সেন্ট আর ক্লোরিন এত পার্সেন্ট। এটা হলো উত্তর। ক্যালসিয়াম এত পার্সেন্ট, ক্লোরিন এত পার্সেন্ট। পরের কোশ্চেনটা বলেছিলাম মোলারিটি নির্ণয় করা সম্ভব কিনা উৎপন্ন গ্যাসের। তাহলে গ্যাসটা কতখানি উৎপন্ন হয় আমরা সেটাই জানি না, আগে আমাকে কতখানি গ্যাস উৎপন্ন হয় সেটা বের করতে হবে। তাহলে বিক্রিয়াটা লিখলাম। কুইকলাইম মানে ক্যালসিয়াম অক্সাইড বা চুন, তার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড, পানি আর অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তাহলে আমার খেয়াল করো, যেহেতু আমি এখানে কতটুকু গ্যাস উৎপন্ন হবে, গ্যাসটা কি? অ্যামোনিয়া গ্যাস। তাহলে অ্যামোনিয়া গ্যাস কতটুকু উৎপন্ন হবে, তাতে কি বিক্রিয়াটা সমতা করতে হবে পরিমাণ বের করার জন্য। তাহলে এখানে দেখো ক্যালসিয়াম একটা, ডান দিকে ক্যালসিয়াম একটা, অক্সিজেন একটা, ডান দিকে একটা। এখানে দেখো নাইট্রোজেন একটা, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন চারটা, ডান দিকে দেখো অ্যামোনিয়ার ভিতরে তিনটা আর পানির ভিতরে দুইটা। যে বেশি হয়ে গেল, পাঁচটা হয়ে গেল। অথবা ক্লোরিন একটা, ডান দিকে ক্লোরিন দুইটা, এই জন্য অ্যামোনিয়াম গ্যাসের আগে 2 দিলাম। অ্যামোনিয়াম গ্যাসের আগে 2 দেওয়ার কারণে অ্যামোনিয়া, নাইট্রোজেন আবার কয়টা হয়ে গেল? 2টা হয়ে গেল, এই জন্য অ্যামোনিয়া গ্যাসের আগে 2 দাও। নাইট্রোজেন 2টা হলো, হাইড্রোজেন এই অ্যামোনিয়া গ্যাসের ভিতরে 6টা, পানির ভিতরে 2টা, 8টা। এখানে 4 দ্বিগুণে 8। এখন সমতা হলো। এখন আমি সমতা করার পর তোমাদের বলেছিলাম যে কি কি এলিমেন্ট আমাকে কোশ্চেনে দেওয়া আছে সেগুলো লিখতে হবে। তোমার কোশ্চেনে দেওয়া আছে দেখো, ক্যালসিয়াম বা চুন নেওয়া হয়েছে কত? 50 গ্রাম, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড লবণও নেওয়া হয়েছে 50 গ্রাম। তো যেগুলো লেখা আছে বা কোশ্চেনে দেওয়া আছে সেগুলো আমরা উপরে লিখে নিই। 50 গ্রাম, এটাও 50 গ্রাম। এখন বের করতে বলেছি কি যে পরিমাণ অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়।
তাহলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, তার মানে কি অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ আমাকে বের করতে হবে। এটার উপরে কোশ্চেন মার্ক দিলাম। এখন আসো, তাহলে আমার এই তিনটার মধ্যে সম্পর্ক, তাহলে এই তিনটার ভর বের করতে হবে। ক্যালসিয়াম অক্সাইডের ভর বের করো। ক্যালসিয়াম হলো 40 যোগ অক্সিজেন কত 16, এটা কিন্তু যোগ করে দেখাতে হবে। ক্যালসিয়াম হলো 40, অক্সিজেন হলো 16, 56 গ্রাম। অ্যামোনিয়ামের ভর যদি বের করে, অ্যামোনিয়াম ক্লোরাইডের যে ভরটা বের করার পর তাকে 2 দ্বারা গুণ করবে। নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1 গুণন 4 প্লাস ক্লোরিন 35.5 করলে যেটা আসবে তাকে 2 দ্বারা গুণ করলে 107 গ্রাম। আর অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বের করতে বলেছে, তাহলে অ্যামোনিয়া গ্যাসের এখানেও নাইট্রোজেন হলো 14 যোগ হাইড্রোজেন 1 গুণন 3, মানে 14 আর 3 17, 2 দ্বারা গুণ করলে 34 গ্রাম। আমি একবারে লিখে দিয়েছি। এখন খেয়াল করো, এখান থেকে বলা যায় কি 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায় বা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় 34 গ্রাম, অথবা 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় 34 গ্রাম। তার মানে অপশন কি, কেউ ক্যালসিয়াম অক্সাইড দিয়ে করতে পারে, কেউ অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে করতে পারে। তার যদি আমি দুইটা অপশন পাই, তাহলে আমাদের কথাটা ছিল কি লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, যেটা লিমিটিং বিক্রিয়ক হবে সেটা থেকে উৎপাদ তৈরি করতে হবে। আর যদি কোনো অপশন না থাকতো, অর্থাৎ যদি আমার অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণটা দেওয়া না থাকতো, তাহলে তো কিছু করার ছিল না, একটা দিয়ে করতে হবে। আর দুইটা বিক্রিয়কের পরিমাণ যদি দেওয়া থাকে, তাহলে তোমাকে লিমিটিং বিক্রিয়ক বের করে, যেটা লিমিটিং বিক্রিয়ক হবে সেটা থেকে উৎপাদ বের করতে হবে। আগের লেকচারে এরকম একটা অঙ্ক করিয়েছিলাম তোমাদের। তাহলে আগে লিমিটিং বিক্রিয়ক বের করি। 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে, তাহলে 1 গ্রাম বিক্রিয়া করবে কত 107 ডিভাইডেড বাই 56, সুতরাং কত গ্রাম নিয়েছে 50 গ্রাম। কত সাথে বিক্রিয়া করবে 107 ইন্টু 50 ডিভাইড বাই 56, এত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে, ফলে কত হয় 95.53 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে। কিন্তু এখানে দেখো, আমার 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বা চুনের জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে হলো 95 গ্রামের মতো, এখানে নিয়েছে কত 50 গ্রাম মাত্র। তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড অনেকটা কম নিয়েছে। যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইড কম নিয়েছে, তাই অ্যামোনিয়াম ক্লোরাইড হলো লিমিটিং বিক্রিয়ক। 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের জন্য লাগবে 95 গ্রাম, নিয়েছে 50 গ্রাম, তার মানে প্রায় 45 গ্রাম কম নিয়েছে। তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া কম নিয়েছে, যে 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে 95 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে। কিন্তু উদ্দীপকে অ্যামোনিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছে 50 গ্রাম, অথবা অ্যামোনিয়াম ক্লোরাইড কম নেওয়া হয়েছে, তাই অ্যামোনিয়াম ক্লোরাইড হলো লিমিটিং বিক্রিয়ক। তার মানে লিমিটিং বিক্রিয়ক বের করে আমি এতটুকু বুঝতে পেরেছি যে ক্যালসিয়াম অক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডের ভিতরে কোনটা দিয়ে আমি অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারবো বা উৎপন্ন করব, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে, কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড লিমিটিং বিক্রিয়ক, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড পুরোপুরি বিক্রিয়া করে। তাহলে এখন কি হবে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে গ্যাসটা উৎপন্ন করতে হবে। তা আগে যেটা করেছি লিমিটিং বিক্রিয়ক বের করি এই কারণে যে আমি অ্যামোনিয়া গ্যাস থেকে বের করব, নাকি অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে বের করব, নাকি ক্যালসিয়াম অক্সাইড থেকে বের করব। তো লিমিটিং বিক্রিয়ক অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে বের করতেছি। 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় 34 গ্রাম, সুতরাং 1 গ্রাম থেকে কত হবে 34/107, আর অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছে কত 50 গ্রাম, তাহলে 50 গ্রাম থেকে কতটুকু তৈরি হয় 15.89 গ্রাম, এত গ্রাম উৎপন্ন হয়। তাহলে উৎপন্ন গ্যাসটা পেলাম। বলেছে এইটার মোলারিটি নির্ণয় করা যাবে কিনা। তো মোলারিটি নির্ণয় করার সূত্র কি, ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এম ইন্টু ভি। এখন ডাব্লিউ হলো ভর, কতটুকু উৎপন্ন হয়েছে 15.89, তাহলে ডাব্লিউ হবে 15.89 ইন্টু 1000। এম হলো আণবিক ভর, অ্যামোনিয়া গ্যাসের তো আণবিক ভর জানোই, NH3 আণবিক ভর তো নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1 গুণন 3 মানে 17, আণবিক ভর হবে কত 17। আবার এই আণবিক ভরের সময় উদ্দীপকের সমতা বিক্রিয়া থেকে ওখানে তো অ্যামোনিয়া 2 মোল হয়েছে, তাই 2 মোল নেই এমনটা না। এম মানে আণবিক ভর, আণবিক ভর মানে হলো 1 মোলের ভর। এই জন্য খেয়াল রাখবে এম এর ক্ষেত্রে কিন্তু কোনো ওই যে সমতার জন্য যে 2 3টা ওগুলো আসবে না। তাহলে এম কত হবে নাইট্রোজেন 14, হাইড্রোজেন 3 17, এম হলো 17 ইন্টু ভি আয়তন 1 লিটার বলেছে, তার মানে 1 লিটার মানে কি 1000 মিলিলিটার। আর এই অঙ্ক করার সময় আমরা আয়তনকে অবশ্যই মিলিলিটারকে নিতে হয়, মিলিলিটার বানাবো। তাহলে 15.89 গ্রাম ইন্টু 1000, আর 17 হলো আণবিক ভর। আর কোশ্চেন আছে 1 লিটার পানিতে দ্রবীভূত করবে, 1 লিটার মানে কি 1000 মিলিলিটার, এই জন্য 1000 লিখেছে। তাহলে ঘনমাত্রা হবে কত 0.93 মোলার, তার মানে ঘনমাত্রা নির্ণয় করা যাবে। 7 নম্বর কিউটি কোশ্চেন, 12 গ্রাম 250 মিলিলিটার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং 0.7 মোলার 300 মিলিলিটার HCl। বলা হয়েছে পাত্র 2 এ কি পরিমাণ অ্যাসিড দ্রবীভূত আছে, কি পরিমাণ অ্যাসিড আছে, পরিমাণ মানে কি দ্রব্যের ভর ডাব্লিউ, তার মানে ঘনমাত্রার সূত্র দিয়ে ডাব্লিউ বের করবে। তাহলে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এম ইন্টু ভি। এস তো দেওয়া হয়েছে তোমার 0.75 মোলার, ডাব্লিউ বের করবে ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এম ইন্টু ভি। এম হলো আণবিক ভর, HCl এর আণবিক ভর বের করবে, হাইড্রোজেন 1, ক্লোরিন কত 35.5, তাহলে 36.5 আণবিক ভর ইন্টু ভি, ভি পাবে কত দেওয়া আছে 300 মিলিলিটার। তাহলে বসাই দিলে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে সেটা বের করতে পারবে, মানে দ্রব্যের ভর বের করতে পারবে।
পাত্র ১ ও পাত্র ২ এর দ্রবণ একত্রে করলে উৎপন্ন লবণের পরমাণু এতটি না হওয়ার কারণ বিশ্লেষণ করো। এখন আমরা এতটুকু লবণ না হওয়ার কারণটা কি? একমাত্র কারণ হলো যে এই যতটা পরমাণু বলেছে এতটা পরমাণু তৈরি করার জন্য যতখানি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দরকার, যতটুকু HCl দরকার ওই পরিমাণে নেয়নি। অবশ্যই কোনো না কোনো বিক্রিয়ক কম নিয়েছে, আর নয়তো পেতই। তাহলে এইটাই তোমাকে দেখাতে হবে যে এতটা পরমাণু তৈরি করার জন্য কি পরিমাণ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দরকার, কি পরিমাণ HCl দরকার, এবং সেই পরিমাণ আমরা নিয়েছি কিনা। নিলে পাবে, না নিলে পাবে না। আর যেহেতু এখানে স্পেসিফিক বলেই দিয়েছে কেন তৈরি হয়নি, তার মানে অবশ্যই নেয়নি। তাহলে ১ নম্বর কোশ্চেনটা তুলে নিচ্ছি। এখন দেখো ঘনমাত্রা ডাব্লু বের করতে বলেছি। ঘনমাত্রার সূত্র H = W × 1000 / m × v। এখান থেকে ডাব্লু বের করবে, W = SMB / 1000। যেহেতু কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত সেটা বের করতে বলছে। S হলো 0.75, M আণবিক ভর, HCl এর আণবিক ভর বের করে দেখো। হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5, যোগ করলে 36.5 ইন্টু বি আয়তন দেয়া আছে 300 / 1000। তার মানে 8.21 এত গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। পরের কোশ্চেনটায় যে কেন তৈরি হয়নি, তার মানে বিক্রিয়া কেন তৈরি হয়নি, আগে বিক্রিয়াটা লিখতে হবে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর HCl এর বিক্রিয়াটা হলো ক্ষার, এটা হলো অ্যাসিড। বিক্রিয়া করে লবণ আর পানি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখন যেহেতু আমি বিক্রিয়া থেকে পরিমাণ বের করতে হবে, আমাকে সমতা করতে হবে। ম্যাগনেসিয়াম একটা, বাম দিকে একটা। এখানে দেখো ক্লোরিন ডান দিকে 2টা, কিন্তু HCl এর আগে এখানে ক্লোরিন একটা, এই জন্য HCl এর আগে 2 দিতে হবে। তাহলে খেয়াল করো, HCl এর আগে আমরা 2 দিলাম। 2 দেওয়ার কারণে হাইড্রোজেন হলো 2টা, OH এর ভিতরে 2টা, 4টা হাইড্রোজেন। এই যে পানির আগে 2 দিলাম, তাহলে 4টা হাইড্রোজেন হলো, অক্সিজেন হলো 2টা, এদিকে 2টা, সমতা হলো। এখন খেয়াল করো, সমতা করার পর আমাদের কথাটা ছিল কি, যে কি কি এলিমেন্ট উদ্দীপকে দেয়া আছে সেটা বসাবো। তাহলে উদ্দীপকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেয়া ছিল 12 গ্রাম, এবং এই Cl এর পরিমাণটা দেয়া ছিল না, ঘনমাত্রা দেয়া ছিল। তুমি ঘনমাত্রা দিয়ে ক নম্বরে ডাব্লু বের করেছো 8.21 গ্রাম। তাহলে HCl কত? 8.21 গ্রাম। আর যদি বের না করতে ক নম্বরে, তাও তো আগেই বের করতে হতো। যেটা তোমাদের বলেছিলাম যে ঘনমাত্রা বের করার সময় সবসময় কি করতে হয়, ডাব্লুটা দেয়া থাকলে ডাব্লু বের করে নিতে হয়। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 12 গ্রাম আর HCl কত হলো 8.21 গ্রাম, এটা দেয়া। এখন তোমাকে এখানে বের করতে বলেছি কি, যে এতটা পানির অণু তৈরি না হওয়ার কারণটা কি। এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অণু তৈরি না হওয়ার কারণ কি, তাহলে 3.74 × 10⁻22 এতটি অণু কেন তৈরি হয়, তাই তো। আচ্ছা, তাহলে এটা অণুটার উপর লিখে নিলাম। এখন আমার দেখাতে হবে কি, যে এই কতটা অণু তৈরি হওয়ার জন্য আমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কতখানি লাগে, HCl কতখানি লাগে। যদি তারা 12 গ্রাম আর 8 গ্রাম পরিমাণ লাগে তা তো নিয়েছি, যদি এর থেকে কম নেয় তাহলে পাবে না। তার মানে আমার এই তিনটার মধ্যে সম্পর্ক, তাহলে হিসাব করো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 58 গ্রাম, তোমরা বের করে দেখবে। ম্যাগনেসিয়াম 24 যোগ অক্সিজেনের 16 যোগ হাইড্রোজেন 1 ব্র্যাকেট 2, অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেন, অক্সিজেন হলো 16, হাইড্রোজেন 1 17 গুণন 2 যোগ 24, আর HCl তো 37.5 গুণন 2 করলে যেটা আসবে 73 গ্রাম। আর এখানে দেখো আমরা গ্রামে বের করিনি, কারণ এখানে কি পরমাণু বলেছে, আমরা এই জন্য পরমাণু হিসেবে লিখলাম। এত 6.02 × 10⁻23 এতটা, এটা 1 মোল, তাহলে 1 মোলে এতটা অণু আছে। এখন খেয়াল করো কোশ্চেনটা কি দেয়া ছিল তোমার, দেখো অণু না পরমাণু। উৎপন্ন লবণের এতটি পরমাণু না হওয়ার কারণ বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে তোমরা পরমাণু না নিয়ে এটাকে অণু হিসেবে লিখে নাও, কারণ কোশ্চেনটা আমি অণু দিয়ে করে ফেলেছি। পরমাণু না, অণু। এতটি অণু না হওয়ার কারণ অণু দিয়ে করো, পরমাণুটা কেটে দিয়ে অণু দিয়ে করি। আচ্ছা, আর যদি পরমাণু দিয়ে হতো তাহলে আসলে এখানে তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কয়টা পরমাণু আছে, ম্যাগনেসিয়াম একটা, ক্লোরিনের 2টা, তোমার 3। তার মানে এই অণুটাকে 3 দিয়ে আবার গুণ করে দিতে হবে। যেহেতু আমি করে ফেলেছি, এখন আর এটা চেঞ্জ করবো না, তোমরা এটা অণু হিসেবে করে যে এতটা অণু তৈরি না হওয়ার কারণ কি। তাহলে এটা 1 মোল মানে এতটা অণু আছে। এখন এই এতটা অণু তৈরি করার জন্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লাগবে কত গ্রাম, 58 গ্রাম। তাহলে 1 এর জন্য কয়টা লাগবে, এতটা অণু তৈরি করার জন্য কত লাগবে। এভাবে আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বের করবো, HCl এর পরিমাণ বের করবো। তাহলে এতটি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অণু, খেয়াল করো মেয়েরা, কোশ্চেনে পরমাণু না অণু হবে। এতটি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অণু তৈরির জন্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দরকার 58 গ্রাম। একে কত লাগবে, 58 / 8। সুতরাং কোশ্চেনে যেটা দেওয়া আছে 3.74 × 10⁻23 এতটার ক্ষেত্রে যা আসে, তাহলে 36.01 গ্রাম লাগবে। একইভাবে দ্বিতীয়টাও করবে। এতটি অণু তৈরি করার জন্য ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অণু তৈরি করার জন্য, কথাটা বাংলা কথাটা আমি পুরোপুরি লিখিনি। এতটি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অণু তৈরির জন্য HCl প্রয়োজন 73 গ্রাম। সুতরাং একে কত, 73/8।
সুতরাং যতটা অণুর কথা বলেছে এতটা অণুর জন্য কি হবে, সুতরাং উপরে গুণাকারে আসবে, কত গ্রাম হয়, 45.33 গ্রাম। অর্থাৎ এতটা অণু তৈরি করার জন্য তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লাগে 36 গ্রাম এবং তোমার HCl লাগে হলো 45 গ্রাম, কিন্তু উদ্দীপকে তোমার নিয়েছে কত গ্রাম করে, কম নিয়েছে তার থেকে, যার কারণে সে ওই পরিমাণে অতটা অণু তৈরি হয়নি। এরপরে 8 নম্বর কোশ্চেনটা, নাইট্রোজেনের একটি অক্সাইডে নাইট্রোজেন এত পার্সেন্ট আণবিক ভর এত, যৌগটির 15 গ্রাম প্রয়োজনীয় পরিমাণ পানির সাথে বিক্রিয়ায় নির্দিষ্ট পরিমাণ এক যৌগ উৎপন্ন হলো। আণবিক সংকেত নির্ণয় করে, আমরা বলেছিলাম আণবিক সংকেত বের করার জন্য শুধু কয়েকটা প্রসেস মাত্র, যে প্রথমে পারমাণবিক ভর দিয়ে ভাগ করে, তারপরে সর্বনিম্ন ভাগফল দিয়ে আরেকবার ভাগ করে, এরপরে কি করতে হয়, যেটা আসবে সেই অনুপাতটা হবে স্থূল সংকেত, তারপরে আণবিক সংকেত বের করে। তো এখানে অক্সাইড বলেছি, নাইট্রোজেন বলেছে, তো বাকি পার্সেন্টটা কি হবে, অক্সাইড যখন বলেছে নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেন দেখা বাকিটুকু অক্সিজেনের পরিমাণ হবে বাকিটা। আর এত মিলিলিটার পানিতে মেশালে সেমিমোলার দ্রবণ তৈরি করা যাবে না, মানে যাবে কিনা, তার মানে আগের মতো তুমি ঘনমাত্রা বের করে দেখবে সেমিমোলার দ্রবণ হয় কিনা। তাহলে অক্সাইডটিতে নাইট্রোজেন এত পার্সেন্ট, অক্সিজেন 100 থেকে বিয়োগ করলে যা আসবে এত পার্সেন্ট। প্রথম কাজ হলো প্রত্যেক মৌলের শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করা। তাহলে ভাগ করে নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ভাগ করেছো, এটা জানো নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14, ভাগ করো অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। এরপরে সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করবে, তার মানে 1.852 দিয়ে ভাগ করবে। প্রাপ্ত ভাগফলগুলোকে সর্বনিম্ন ভাগফল 1.852 দ্বারা ভাগ করি। তাহলে ভাগ করলে প্রথমে নাইট্রোজেনকে যদি এটিতে ভাগ করে 1 হবে, আর অক্সিজেনকে এটিকে ভাগ করলে 2.5 হয়, মানে 2.49 আসলে মানে 2.5। তোমাদের বলেছিলাম দ্বিতীয়বার ভাগ করার পরে পূর্ণ সংখ্যায় লিখতে হয়, কিন্তু পূর্ণ সংখ্যা যদি না লেখা যায় সেক্ষেত্রে কি করব, সেটা বলেছি 1.5, 2.5, 3.5 এই টাইপের আসবে, যদি আর না হয় সবসময় পূর্ণ সংখ্যায় আসে 2.99 অথবা 2.05 এই টাইপের, যেটাকে তুমি আসান্ন মানে পূর্ণ সংখ্যা লিখতে পারো, কিন্তু 2.5 কে তুমি বা 1.5 কে তুমি 2ও লিখতে পারবে না, 3ও লিখতে পারবে না, এটাই এবার রেখে দিতে হবে। তাহলে এটা অনুপাতে কি হবে, নাইট্রোজেন অনুপাত অক্সিজেন অনুপাত 2.5। এখন তুমি এটাকে পূর্ণ সংখ্যা বানানোর জন্য দুইটাকে কি করবে, 2 দ্বারা গুণ করবে, তার মানে সবসময় গুণ করতে গেলে 2 দ্বারাই গুণ করতে হয়। তাই এটাকে 2 দ্বারা গুণ করলে 2, আর এটাকে 2 দ্বারা গুণ করলে কত হয়, 5। তাহলে এভাবে দ্বিতীয়বার ভাগ করার পরে যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে তোমাকে পরে 2 দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যা বানাতে হবে। তবে খেয়াল করবে পূর্ণ সংখ্যা যদি না আসে অবশ্যই 1.5, 2.5, 3.5 এই টাইপের আসবে, কখনো 1.33, 2.5, 2.22 এই টাইপের আসবে না। তাহলে স্থূল সংকেত কত হলো, N2O5। তাহলে ধরি আণবিক সংকেত কি, স্থূল সংকেতে একটা নির্দিষ্ট সংকেতে গুণ করে আণবিক সংকেত পাওয়া যায়, সেটা কত n, আর nটা কি পরমাণুর সংখ্যাকে গুণ, এজন্য নিচের দিকে লিখতে হয়। তাহলে এইটার আণবিক সংকেত এবং প্রশ্নের আণবিক ভরটা সমান। এখন নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, 14 গুণন 2 প্লাস অক্সিজেন কত, 16 গুণন 5, ব্র্যাকেটে নিলে 108। তাহলে এখান থেকে তুমি যোগ করে দেখো 108n সমান 108, তখন n এর মান 1। সুতরাং আণবিক সংকেত N2O5। পরটা বলেছি এই যৌগটার সাথে প্রয়োজনীয় পরিমাণ পানি যোগ করলে, তার মানে N2O5 এর সাথে যদি পানি যোগ করে, তোমাদের দেখিয়েছিলাম নাইট্রোজেনের অক্সাইডের সাথে পানি যোগ করলে নাইট্রিক অ্যাসিড হয়, ক্লোরিনের অক্সাইডের সাথে পানি যোগ করলে পারক্লোরিক অ্যাসিড হয়। এগুলো তোমাদের 4টা জিনিস লিখে দিয়েছিলাম, ওটা মনে রাখতে হবে। তাহলে নাইট্রোজেনের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড হয়। বলেছে এই নাইট্রিক অ্যাসিড যেটা হবে, যে প্রয়োজনীয় পরিমাণ পানি যোগ করলে যে যৌগটা হবে তার ঘনমাত্রা বের করতে বলেছে, তার মানে এই নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে বলেছে। প্রয়োজনীয় পরিমাণ পানি যোগ করলে যে যৌগটা হয় তার ঘনমাত্রা, তবে নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে হলে নাইট্রিক অ্যাসিডের W লাগবে। তাহলে সমতা করো আগে, এটা সমতা করার জন্য আগে 2 দিতে হয়, কারণ এখানে নাইট্রোজেন 2 দেখে 2 দিলেই সমতা হয়। এখন কি কি পরিমাণ দেওয়া আছে, নাইট্রোজেনের অক্সাইডে দেওয়া আছে 15 গ্রাম, আর আমাকে বের করতে হবে কি কি পরিমাণে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, তার মানে এই দুইটার মধ্যে সম্পর্ক। তাহলে এটার পরিমাণ 108 গ্রাম আর এটার পরিমাণ কত, এই নাইট্রিক অ্যাসিড তো বের করো 63 হবে, আগে 2 করে গুণ করলে 126। এখন দেখো এখানে কিন্তু অপশন নাই যে পানি থেকে বের করতে পারবো, নাইট্রোজেন অক্সাইড থেকে বের করতে পারবো, একটাই অপশন, তার মানে এখানে লিমিটিং বিক্রিয়ক বের করতে হচ্ছে না। তাহলে 108 গ্রাম নাইট্রোজেন ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় 126 গ্রাম। নাইট্রোজেন পেন্টা অক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি 126 গ্রাম, 1 গ্রাম থেকে কত তৈরি হয়, আর 5 গ্রাম থেকে কতটুকু তৈরি হয়, 17.5 গ্রাম। এখন তোমাকে এখানে বলেছে এই দ্রবণটা দ্বারা তুমি সেমিমোলার দ্রবণ তৈরি করতে পারবে কিনা, তার মানে ঘনমাত্রা W ইন্টু 1000 ডিভাইড বাই M ইন্টু V, W যেটা বের করেছে 17.75, আর এম আণবিক ভর নাইট্রিক অ্যাসিড আণবিক ভর 63। খেয়াল রাখবে যে শুধু অ্যাসিডটা নিব, আগে সংখ্যা যেগুলো আছে ওগুলো অঙ্ক করার জন্য, আণবিক ভরের জন্য না। ইন্টু V বলেছে 600 মিলিলিটার পানিতে যদি যোগ করে,
তাহলে এটা কি হবে, ঘনমাত্রা 0.465 এত মোলার। আমাকে বলেছে সেমি মোলার দ্রবণ তৈরি করা যাবে কিনা। সেমি মোলার দ্রবণ তৈরি করতে গেলে ঘনমাত্রা হওয়া লাগবে কত, 0.5। তাহলে 0.5 থেকে কম, তার মানে সেমি মোলার দ্রবণ তৈরি করা যাবে না। 9 নম্বর কোশ্চেনটা, সোডিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড পানি, এটা এক্স এবং ওয়াই একটা যৌগের লবণ বলেছে। আমরা জানি এটা কি ধাতুর কার্বনেট, এটা হলো অ্যাসিড। অ্যাসিড ধাতুর কার্বনের সাথে বিক্রিয়া করে লবণ পানি কার্বন ডাইঅক্সাইড হয়। তাহলে পানি লিখলাম কার্বন ডাইঅক্সাইড, ওয়াইটা কি হবে কার্বন ডাইঅক্সাইড CO2, আর লবণটা কি হবে সোডিয়াম সালফেট। 12 গ্রাম এক্স পাওয়ার জন্য বিক্রিয়ক দ্বয়ের এত এত গ্রাম নেওয়া হলে প্রত্যাশিত উত্তর পাওয়া যাবে কিনা। তার মানে 12 গ্রাম এই যৌগটা তৈরি করার জন্য যদি এইটারও এটা না এটা নেয় পাবে কিনা। তো পাওয়ার শর্তটা কি, 12 গ্রাম তৈরি করার জন্য এইটার যতখানি লাগে সালফিউরিক অ্যাসিড যতখানি লাগে পরিমাণ মতো নিলে পাবে, না নিলে পাবে না। একটু আগে যেটা করেছে এতটা অণু না হওয়ার কারণটা ওই টাইপের। উভয় বিক্রিয়ক এত গ্রাম করে নিয়ে গ্যাস টিভিতে এত লিটার উৎপন্ন হলে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের মাধ্যমে অ্যানালার কিনা যাচাই করো। আমরা জানি অ্যানালার কি, সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থটাকে বলা হয় অ্যানালার। তাহলে এখানে তুমি সেই অ্যানালারের বিশুদ্ধতা 99%, তার মানে উৎপাদের পরিমাণ বের করে দেখবে 99% হলে অ্যানালার, কম মানে অ্যানালার নয়। তাহলে কোশ্চেনটা তুলে নাও। এখন প্রথমে বিক্রিয়াটা লিখি, সোডিয়াম সালফেট সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে পানি কার্বন ডাইঅক্সাইড এবং সোডিয়াম সালফেট, ধাতুর কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি কার্বন ডাইঅক্সাইড হয়। যেহেতু আমাকে এই পানির কথাটা দিয়ে প্রশ্ন করেছে, তার মানে পানি তৈরি করার জন্য উৎপন্ন, অর্থাৎ যদি এত গ্রাম তৈরি হবে কিনা পরিমাণ বের করতে বলেছে, তার মানে সমতা করতে হবে। সোডিয়াম দুইটা, এখানে দুইটা আছে, হাইড্রোজেন দুইটা আছে, এটা সম্ভবত এটা সমতা আছে। এখন দেখো পরিমাণগুলো আমরা লিখে নিই। সোডিয়াম কার্বনেট 22.5 গ্রাম বলেছে, সালফিউরিক অ্যাসিডও বলেছে কত, 25.5 গ্রাম। এখন আমাকে বলেছে পানি তৈরি হবে কিনা, মানে 12 গ্রাম পানি তৈরি হবে কিনা। তার উদ্দীপকে যা দেওয়া আছে উপরে লিখে নিলাম। এই 12 গ্রাম তৈরি হবে কিনা যাচাই করতে বলেছে। তাহলে আমি দেখবো 12 গ্রাম তৈরি করার জন্য এইটা কতখানি লাগে, এটা কতখানি লাগে। ঠিক মতো নিলে পাবে, কম নিলে পাবে না। তার মানে আমার এই তিনটার মধ্যে সম্পর্ক, এদের পরিমাণ বের করো। সোডিয়াম কার্বনেট পরিমাণ বের করে দেখে 106 গ্রাম, সোডিয়াম 23 গুণন 2 যোগ কার্বন 12 যোগ অক্সিজেন 16 গুণন 3। সালফিউরিক অ্যাসিড 98 গ্রাম হয়, বের করবে 1 × 2 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন 16 গুণন 4। পানির ক্ষেত্রে একইভাবে বের করবে 1 × 2 প্লাস 16 18। এখন খেয়াল করো, তাহলে এই বিক্রিয়া থেকে আমরা ঐকিক নিয়মটা তো বললামই বিক্রিয়া থেকে লিখতে হয়। তাহলে 58 গ্রাম যদি পানি তৈরি করতে চাও তাহলে তোমাকে সোডিয়াম কার্বন নিতে হবে কত গ্রাম, 106 গ্রাম। তাই কয় গ্রাম তৈরি করতে চেয়েছে, 12 গ্রাম তৈরি করার জন্য কতটুকু সোডিয়াম কার্বনেট লাগে আমি এটা বের করি। তাই এই কথাটা লিখবে 100, যে 18 গ্রাম পানি তৈরি করার জন্য সোডিয়াম কার্বনেট প্রয়োজন 106 গ্রাম। আমি এখানে সংক্ষেপে লিখেছি কারণ এখানে হয় না, এই জন্য, নাহলে লেখাটা ছোট হয়ে যায়। তাই তোমরা বাংলা কথাটা পুরোটা লিখবে, 18 গ্রাম পানি তৈরির জন্য সোডিয়াম কার্বনেট প্রয়োজন 106 গ্রাম। সুতরাং 1 গ্রামের জন্য, সুতরাং 12 গ্রামের জন্য, তাহলে 1 গ্রামের জন্য কত হবে, 106/18, 12 গ্রামের জন্য 12 দ্বারা গুণ হবে। তার মানে এটা লাগবে কত, 70.67 গ্রাম সোডিয়াম কার্বনেট দরকার। এরপরে সালফিউরিক অ্যাসিড বের করবে, একইভাবে 18 গ্রাম পানি তৈরি করার জন্য সালফিউরিক অ্যাসিড প্রয়োজন 98 গ্রাম, একে কত 12 তে কত। 98 গ্রাম পানি তৈরির জন্য সালফিউরিক অ্যাসিড প্রয়োজন 98 গ্রাম, একে কত 12 তে কত 65.33 গ্রাম। তার মানে তোমার কি হলো, 12 গ্রাম পানি তৈরি করার জন্য 70 গ্রাম সোডিয়াম কার্বনেটের মতো লাগে এবং 65 গ্রামের মতো সালফিউরিক অ্যাসিড লাগে। কিন্তু উদ্দীপকে নেওয়া হয়েছে কি দুইটা বিক্রিয়কই কম নিয়েছে, এই জন্য প্রত্যাশিত উত্তর পাওয়া যাবে না। যদি যেখানে একটাও কম নেয় তাও পাওয়া যাবে না, পরিমাণ মতো নিতে হবে অথবা তার থেকে বেশি নিতে হবে, কম নিলে কখনই পাওয়া যাবে না। তাহলে কেন পাওয়া যায়নি, অবশ্যই কোনটা কম নিয়েছে এটা। পরের কোশ্চেনটা, বিক্রিয়াটা তো লিখলাম, বলেছে কার্বন ডাইঅক্সাইড 4 লিটার পাওয়া গেলে, তাহলে পরিমাণ বের করতে গেলে আগে বিক্রিয়াটাকে সমতা করে নিলাম। এখানে তো সমতা আছে বিক্রিয়াটার। এখন কি কি পরিমাণ দেওয়া আছে সেটা হিসাব করো। দেখো সোডিয়াম কার্বনেট বলেছে 26.5 গ্রাম, সালফিউরিক অ্যাসিডও বলেছে 26.5 গ্রাম। এবার হিসাবটা কি, গ্যাসের সাথে 4 লিটার গ্যাস মানে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে এই তিনটার পরিমাণ উপরে লিখে নিলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই তিনটা থেকে আমার হিসাব। তাহলে এটার পরিমাণ 106 গ্রাম, সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কত 98 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 40 গ্রাম। এখন 40 গ্রাম লিখবো না লিটারে লিখবো, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা লিটারে দেওয়া সেজন্য আমরাও লিটারে লিখবো। আমরা জানি গ্যাসীয় পদার্থের 1 মোলার আয়তন কত, 22.4 লিটার। তাহলে কার্বন ডাইঅক্সাইডের 1 মোলার আয়তন কত, 22.4 লিটার, সেটা লিখেছি। তুমি যদি বলো এখানে গ্রামে লিখবে, গ্রামে লিখলে জানো এটা তো লিটার দেয়, সেই জন্য লিটার, এটা লিটার দেওয়া থাকে এটাও লিটার হিসেবে লিখতে, এটাকে অণু দেওয়া থাকে এখানে অণু হিসেবে লিখতে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের 1 মোলার আয়তন কত, 22.4 লিটার, লিটার লিখেছি।
এখন বলেছে এই বিক্রিয়ায় 4 লিটার কার্বন ডাই অক্সাইড যদি উৎপন্ন হয় তাহলে এটা অ্যানালার কিনা যাচাই করো। এখন আমি হিসেব করে দেখে আসলে 4 লিটার তো উৎপন্ন হয়েছে, আমরা দেখি কয় লিটার হওয়ার কথা। এখন আমরা যে বের করবো হিসাব করব যেটা, কারণ উৎপাদের পরিমাণ বের করার কি হিসাব, প্রাপ্ত উৎপাদ বা হিসাবকৃত উৎপাদ। প্রাপ্ত উৎপাদ যেমন 4 লিটার, হিসাবকৃত উৎপাদ এখন তুমি হিসাব করে দেখো কত হবে। এখন তুমি দেখতেছো 106 গ্রাম থেকে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি করা যায়, তাহলে 26.5 থেকে কত। এখন আমি এটা কি সোডিয়াম কার্বন থেকে করবো না সালফিউরিক অ্যাসিড থেকে করবো, দুইটার পরিমাণ দেয়া আছে। তখন আমরা কি করি, দুইটার যদি পরিমাণ দেয়া থাকে তাহলে আমাকে লিমিটিং বিক্রিয়ক বের করতে হয়। কারণ লিমিটিং বিক্রিয়ক যেটা হবে সেটা থেকে আমাকে দেখতে হবে কতখানি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে লিমিটিং বিক্রিয়ক বের করতেছি। 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। মেয়েরা বাংলা কথাটা পুরোটা লিখ। 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে 1 গ্রাম 26.5 গ্রাম। 26.5 গ্রামের জন্য 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগে। এখানে সালফিউরিক অ্যাসিড নিয়েছে কত 26 গ্রাম, তার মানে সালফিউরিক অ্যাসিড প্লাস 2 গ্রাম পরিমাণ বেশি নিছে, তার মানে সালফিউরিক অ্যাসিড কি অতিরিক্ত থেকে যাচ্ছে, তার মানে কম নিয়েছে সোডিয়াম কার্বনেট, এজন্য সোডিয়াম কার্বনেট লিমিটিং বিক্রিয়ক। আবার খেয়াল করো 26 গ্রামের জন্য সালফিউরিক অ্যাসিড লাগে 24 গ্রাম, সালফিউরিক অ্যাসিড নিয়েছে 26 গ্রাম, তাহলে সালফিউরিক অ্যাসিড বেশি নিয়েছে, লিমিটিং বিক্রিয়ক কি যেটা কম নিয়েছে। যদি সালফিউরিক অ্যাসিড বেশি নিয়ে থেকে তাহলে কম নিয়েছে কি সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেট হলো লিমিটিং বিক্রিয়ক, কারণ যেটা কম না সেটা লিমিটিং বিক্রিয়ক। এখন দেখো তাহলে আমাকে কি লিমিটিং বিক্রিয়ক সোডিয়াম কার্বনেট মানে কি সোডিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বের করতে হবে। তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় কত 22.4 লিটার, একে কত 26.5 গ্রামে কত, একে কত 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে কতখানি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, 5.6 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। খেয়াল করো তাহলে আমরা হিসেব করে দেখলাম 5.6 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়ার কথা, কিন্তু হয়েছে কয় লিটার 4 লিটার। কেন তৈরি কম হলো, অবশ্যই বিক্রিয়কের ভিতরে ভেজাল ছিল, তাই তো। ভেজাল না থাকলে তো আমার প্রাপ্ত 4 লিটার এই হিসাব করে দেখছি 5.6 লিটার হওয়ার কথা, আমার ওইখানে তো 5.6 লিটার হওয়ার কথা ছিল, যেহেতু কমে গেছে তার মানে বিক্রিয়কে ভেজাল ছিল। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ বিক্রিয়া হতে প্রাপ্ত উৎপাদ বাই বিক্রিয়া হতে হিসাবকৃত। এখন প্রাপ্ত উৎপাদ যেটা কোশ্চেনে দেওয়া থাকে 4 লিটার, আর তুমি হিসাব করেছো কত 5.6 লিটার পাবে, তার মানে এটা পরিমাণ করে দেখো উৎপাদের শতকরা পরিমাণ হয় 71.43%, তার মানে উৎপাদের শতকরা পরিমাণ 71.43%, 71% উৎপন্ন হয়েছে, তার মানে বিক্রিয়কটা 71% কি বিশুদ্ধ। আর আমরা জানি বিক্রিয়ক যদি 99% বিশুদ্ধ হয় তাহলে সেটা অ্যানালার, তার মানে এটা অ্যানালার গ্রেডের পদার্থ না। 10 নম্বর কোশ্চেনটা এটা আমি করে দিইনি, তোমাদের নিজেরা করবে। পাত্র 1 এর দ্রবণকে কিভাবে ডেসিমোলার দ্রবণে পরিণত করবে, কিভাবে পরিণত করবে, তার মানে তুমি W বের করবে। S equal to W into 1000 divided by M into V, S equal to W into 1000 divided by M into V। এখন বলেছে কিভাবে ডেসিমোলার, ডেসিমোলার মানে কি S এর মান পয়েন্ট অন ধরবে, S এর মান পয়েন্ট অন, তাহলে ডেসিমোলার হবে। W বের করবে W ইন্টু 1000 ডিভাইড বাই M, সোডিয়াম কার্বনেটের M বের করবে, সোডিয়াম কার্বনেটের M হলো 106 ইন্টু V, V কত 30 মিলিলিটার, এখান থেকে তুমি পেয়ে যাবে W, অর্থাৎ সেমি ডেসিমোলার দ্রবণ তৈরি করার জন্য W কতখানি লাগে 1। 2 নম্বর হলো এই পাত্রে কতটুকু W আছে সেটা আবার বের করবে, অর্থাৎ পয়েন্ট অন ঘনমাত্রা ধরে আবার W বের করবে, অর্থাৎ এখানেও পয়েন্ট অন দিয়েছে আবার ডেসিমোলার দ্রবণে পরিণত করা যায়। এখানে আসলে কথাটা একই রকমের হয়ে গেল, এটা ডেসিমোলারের পরিবর্তে সেমিমোলার দিয়ে করবে। কিভাবে সেমিমোলার দ্রবণে পরিণত করা যায়, ডেসিমোলারের পরিবর্তে কিভাবে সেমিমোলার দ্রবণে পরিণত করা যায় সেটা করবে। কিভাবে সেমিমোলার দ্রবণ, এটা তো সেমিমোলার দ্রবণই আছে, এটা সেমিমোলার দ্রবণ। কিভাবে সেমিমোলার দ্রবণে পরিণত করা যায়, তার মানে উদ্দীপকের 0.1 ঘনমাত্রা ধরে একবার W বের করবে, এরপরে সেমিমোলার দ্রবণের জন্য 0.5 ঘনমাত্রা ধরে আরেকবার W বের করবে। এই যে দুইটা W বিয়োগ করে বলবে যে এতখানি দ্রব্য বাড়ালে সেমিমোলার দ্রবণ তৈরি করা যায়। আবার খেয়াল করো উদ্দীপক অনুসারে উদ্দীপকের ঘনমাত্রা 0.1 ধরে W বের করবে, সেমিমোলার মানে 0.5 ধরে আরেকবার W বের করবে, তারপরে 2 W বিয়োগ করে বলবে এতখানি বাড়াতে হবে দ্রব্যের পরিমাণ।
পাত্র 1 ও পাত্র 2 এর দ্রবণ একত্রে করলে উৎপন্ন লবণ দ্বারা সেমিমোলার দ্রবণ এত তৈরি করা যাবে কিনা, আগের মতোই কোশ্চেন। তার মানে 1 আর 2 পাত্র বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম কার্বন বিক্রিয়া করে কি সোডিয়াম সালফেট কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হবে, কারণ অ্যাসিড এবং ধাতুর কার্বনের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হবে। এখান থেকে এটা ডাব্লু, এই যে ঘনমাত্রা দেওয়া আছে এই ঘনমাত্রা শুধু এটা ডাব্লু বের করবে, আর এটা ডাব্লু তো ক নম্বরে বেরই করেছে। তারপরে লিমিটিং বিক্রিয়ক বের করবে, লিমিটিং বিক্রিয়ক থেকে এরকম একটা অঙ্ক করেছি তোমাদের, লিমিটিং বিক্রিয়ক থেকে তোমাকে লবণের পরিমাণ বের করতে হবে, সোডিয়াম সালফেটের লবণ। তারপরে সেই সোডিয়াম সালফেটের ডাব্লু ধরে 250 মিলিলিটার দিয়ে ঘনমাত্রা বের করে দেখবে সেমিমোলার দ্রবণ তৈরি করা যায় কিনা। তো এটা নিজেরা করে দেখবে, এরকম 2টা অঙ্ক করেছি আগে। এই পর্যন্তই, আমাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।